দয়া করে বলুন। হ্যালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই ব্যাপারটা শেয়ার করার জন্য। প্রচুর গরম, তারপরেও আমি মনে করি যারা আমাদের সঙ্গে আজকের আয়োজনে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে আহ, আন্তরিকভাবেই ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন। আমরা জাস্ট একটু টাইম নিচ্ছি, আহ, কেননা একটু পরেই হচ্ছে আজকের হ্যাং আউট শুরু হবে। উপস্থিতি অনেক কম। যারা যেখান থেকেই শুনছেন তাদেরকে বলবো যে হচ্ছে আপনাদের পরিচিত যারা আছে তাদের সবাইকে মেনশন দেওয়ার চেষ্টা করুন। আমরা নিজেরাও মেনশন দিচ্ছি বারবার। আসলে ঈদের পরের দিনের দ্বিতীয় দিন আজকে, বোঝা যাচ্ছে যে হচ্ছে সবাই ব্যস্ত। তারপরেও প্রতিবারের ন্যায় সেই ধারাবাহিকতা বজায় রেখেই কিন্তু আহ, আমাদের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে কিন্তু এই আয়োজন, এবং আজকের আয়োজনটা অনেকভাবেই কালারফুল করা হয়েছে। আর আপনাদের জন্য আরো কিছু খুশি সংবাদ থাকবে। সব মিলিয়ে আমরা দারুণ সময় কাটাবো আজকের এই সন্ধ্যায়, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। অনেকে যুক্ত হচ্ছেন, ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ওয়েল, কেমন আছেন সবাই এবং সবার সময় কেমন যাচ্ছে? যদি দ্রুত একটু ঝটপট লিখে ফেলতেন। ওকে। গরম কেমন আপনাদের ওদিকে? ওয়েদার কেমন? প্রচুর গরম। যাই হোক, আবহাওয়া অধিদপ্তর তথ্য মতে আমরা যে তথ্য পেয়েছি, আরো কয়েকদিন মোস্ট প্রবাবলি এমন ওয়েদার থাকবে এবং গরমটা বাড়তেও পারে। এর মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যাই হোক, যারা যেখান থেকে যে ওয়েতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আমি অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ঈদ পরবর্তী যে বিশেষ হ্যাং আউট সেখানে। কেননা আপনারা সবাই জানেন প্রতিবারের ন্যায় কিন্তু এবারও কিন্তু আয়োজন করা হয়েছে আমার বাংলা ব্লগের পক্ষ থেকে, যে আহ, ঈদ পরবর্তী বিশেষ হ্যাং আউট। তো আজকের এই সময়টা আমরা বেশ ভালোভাবেই কাটাবো তেমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি, এবং সঙ্গে আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন, হয়তো দেখেছেন। সেটা হচ্ছে আগামী কত 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 তারিখ বলুন তো, একটু লিখুন তো দ্রুত। ইয়েস, 11, 12, 13। আগামী 11, 12, 13
জুন টানা ৩ দিন ব্যাপী থাকছে কিন্তু কালারফুল হ্যাংআউট। সো আশা করা যায় অনুষ্ঠান সূচি আপনারা তাদের পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। এবং তারপরেও আপনাদেরকে বলে রাখছি একটু হিন্টস দেই আরকি। সেটা হচ্ছে ১ম দিন আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য থাকবে। তারপরে হচ্ছে যে ব্যাপারগুলো বিগত ৩ বছর ধরে হয়ে আসছে তেমনটাই সেই প্যাটার্নেই কিন্তু হচ্ছে আ অনুষ্ঠানগুলো আয়োজন করা হবে। কুইজ থাকবে, তারপরে হচ্ছে ভার্চুয়ালি কেক কাটা। পরের দিন হচ্ছে যে কনটেস্ট গুলো চলছে অনগোয়িং যেগুলো আছে যেমন আমার বাংলা ব্লগের পক্ষ থেকে হচ্ছে কবিতার আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। তবে তাদের পক্ষ থেকে একটা কিন্তু কনটেস্ট চলছে সেটা হচ্ছে you guys almost know যে হচ্ছে এআই দিয়ে নতুন কিছু তৈরি করতে হবে। সেটা হচ্ছে পোস্ট আপনারা ইতিমধ্যে দেখেছেন। আর তাছাড়া কিন্তু হচ্ছে এই যে বিষয়গুলো থাকছে সেইটার তারপরে হচ্ছে আহ আরো একটা ব্যাপার সেটা হচ্ছে কিন্তু হচ্ছে আহ বিনোদন পর্ব তো থাকবেই। আর তৃতীয় দিনে থাকছে কিন্তু হচ্ছে ডিজে এবং এয়ারড্রপ। সো এই বিষয়গুলো কিন্তু থাকছে টানা ৩ দিনের প্রোগ্রামে এবং বেশ মজা হবে। কি বলেন সবাই? আগাম বার্তা দিয়ে রাখলাম সবাইকে। আচ্ছা, আর আজকের অনুষ্ঠানটা মোটামুটি আমরা ৩ টা ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে এটা আমাদের প্রতিষ্ঠাতার নির্দেশে। সেটা হচ্ছে আমরা মূলত যেহেতু আজকে ঈদ পরবর্তী হচ্ছে হ্যাংআউট হচ্ছে, আমরা চেষ্টা করব কিছুটা সময় সবার সঙ্গে সবার আ অনুভূতি শেয়ার করে নেওয়ার চেষ্টা করব যে আপনাদের সময়গুলো কেমন কাটলো। আমরা নিজেরাও আমাদের মন্তব্যগুলো জানাবো। আ এই ধরনের কিছুটা সময় গল্প করব। দেন তারপরে যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু কুইজ খেলবো। ঠিক আছে? যেটা সবসময় হয় আরকি। কুইজ খেলবো এবং অনেকগুলো কিন্তু কুইজ থাকবে। আর তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিজে পার্টি। ঠিক আছে? সো প্রত্যেকটা সেগমেন্টের জন্যই কিন্তু হচ্ছে বেশ উপহার থাকবে এবং এই তো। তো আমরা একটু দেখার চেষ্টা করছি যে আমাদের উপস্থিতি কেমন। ইতিমধ্যেই কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং যে কথাটা বলছি সেটা হচ্ছে আজকের প্রোগ্রামের এই যে পুরো আয়োজনের যে সম্মানী থাকছে কিংবা এই যে আয়োজনটা সফল করার জন্য কিন্তু যার নির্দেশনা সে হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা। তিনি কিন্তু আমাদেরকে ইতিমধ্যেই শুনছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যদিও ভদ্রলোক আগেই জানিয়েছেন যে তিনি ব্যস্ত আছেন, বিজি থাকবেন। তারপরেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এটা কিন্তু আমাদের জন্য কিন্তু বিশেষ পাওয়া। তো সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আচ্ছা, একটু লিখুন। সবাই লিখুন যে যার জায়গা থেকে যারা শুনছেন আমাদেরকে যেখান থেকেই। এটা সত্য যে অনেকেই হয়তো দাওয়াত খেতে গিয়েছেন বা হচ্ছে অনেকেই হয়তো অনেকেই বাহিরে আছেন, ফ্রেন্ডদের সঙ্গে হ্যাং আউট করছেন কিংবা বিভিন্ন রকম মুহূর্তে আছেন। তারপরেও আ জি দাদা শুরু হয়েছে। আচ্ছা, দাদা শুনতে পাচ্ছে না কিছু। আচ্ছা আমার কথা কি জি ভাই, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। না দাদা লিখছে তো, দাদা আচ্ছা শুনতে ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। দাদা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। আরিফ ভাই আপনার কথা বেশ পরিষ্কার শুনতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আ দাদা হয়তো গাড়িতে আছে যার কারণে এমনটা হচ্ছে সম্ভবত।
আচ্ছা, দাদা লেখার চেষ্টা করছে। আমরা একটু সেদিকে একটু সবাই একটু কনসেন্ট্রেট করি। একটু বাইরে আছি, একটা টি স্টল একটু পরে ফিরবো, জয়েন করেছি। ওকে ভাই। আচ্ছা, সো ওয়েল টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে যেহেতু কোরবানির ঈদকে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে, আপনারা যারা বিগত 4 বছর থেকে আমাদের সঙ্গে আছেন তারা কিন্তু প্রত্যেকবারই দেখেছেন যে আমরা কিন্তু প্রত্যেকবার কিন্তু হচ্ছে এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে কিন্তু আমাদের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে কিন্তু হচ্ছে এই আয়োজনগুলো করা হয়। তারই হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আজকের অনুষ্ঠানটা করা হচ্ছে। আশা করি আমরা সবাই বেশ ভালো সময় কাটাবো আজকের এই সন্ধ্যায়। যদিও অনেক গরম, তারপরেও চেষ্টা করব। ঠিক আছে? আমরা চেষ্টা করছি শুরুতেই একটা হচ্ছে গান শোনার জন্য। তারপরে যথানিয়মে আমরা সবার সো মাচ আরিফ ভাই যে যথাসময়ে একটা মানে সময় উপযোগী একটা গান প্লে করার জন্য। আশা করি সবাই বেশ ঝাঁকিয়ে উঠেছে এই গরমের মাঝেও। তো কেমন লাগলো সবার? যদি একটু ক্রাউড দিতে না। আচ্ছা, হাফিজ ভাইয়া নাচের সিম্বল দিয়েছে, দাদা লিখেছে সাথে খাবারের, সাথে খাবার নামেই টি স্টল, আসলে ক্যাফেটেরিয়া, সব খাবার পাওয়া যায়। ওকে, দাদা বেশ বাইরে দারুণ সময় কাটাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। তো বন্ধুরা, অনেক কথা হইলো, আর এবার আমরা শুরুতেই চলে যাবো আমাদের ওয়ান অ্যান্ড অনলি এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে, এবং তার কাছ থেকে শুনবো তার ঈদ কেমন কাটলো এবং তার নিজের অনুভূতি। ঈদ মোবারক ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথা বলেছেন এবং বেশ ভালো লাগলো। আপনার সময় আরো প্রাণবন্ত কাটুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিনের কিন্তু কথা শুনলেন। তো এবার যাব আমরা আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে, তার কাছ থেকে কিছু কথা শুনবো যে তার সময়টা কেমন কাটলো, এটা একটু জানার চেষ্টা করবো। নওরিন ম্যাম, এই সময়টা আপনার। আচ্ছা, নওরিন ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি বুঝতে পারছি না নরেন ম্যাম আমাকে শুনতে পাচ্ছে কিনা। আহ, হয়তো উনি ব্যস্ত আছে, বা ওনার বা ফ্যামিলিতে হয়তো লোকজন এসেছে, কেননা এই সময় প্রত্যেকের বাড়িতে আসলে গেস্ট, এটা একদম 100% ট্রু। বা সবাই কোথাও না কোথাও দাওয়াত খেতে গেছে, এটাও হয়। তারপরেও ওরা আমাদের সঙ্গে যুক্ত আছে। আমরা একটু চেষ্টা করছি তার সঙ্গে কানেক্ট হওয়ার জন্য। বুঝতে পারছি না তিনি আসলে কোন অবস্থায় আছে। আচ্ছা, হয়তো ম্যাম ব্যস্ত আছে, আমরা ম্যামের কাছে আবারও পুনরায় যাব। তবে তার আগে একটু যাই আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, এই সময়টা আপনার। আপনার ঈদ কেমন কেটেছে এবং সব মিলিয়ে সময় কেমন যাচ্ছে? ধন্যবাদ সবাই। সবাইকেই প্রথমে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। সবার জীবনই খুশি আনন্দে ভরে উঠুক, সাফল্যে ভরে উঠুক, এই কামনা করি। আর কুরবানি ঈদ তো আসলে আমাদের ছেলেদের জন্য একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। মেয়েদের তো তেমন কাজ থাকে না প্রথম দিকে, কিন্তু বিকেলের দিকে আবার মেয়েদের কাজ বেশি থাকে। তো যাই হোক, অনেক ব্যস্ত ছিলাম প্রথম দিকে, আর সন্ধ্যার পরে একটু ঘোরাঘুরি করছি। মোটামুটি বেশিরভাগ টাইম ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে প্রত্যেক বছর, এই বছরও সেম।
আর পরের দিনগুলোতে একটু ঘোরাঘুরি করছি। আর এখন ছোটবেলার দিনগুলোর কথা একটু মনে পড়ে যে যেই টাইমে সালামি পাইতাম অনেক বেশি, সালামি তো কারো দেয়া লাগতো না। আর এখন সালামি পাই শুধুমাত্র বড় আপুর কাছ থেকে, আর সবাইরে সালামি দিতে হয়। এইটা একটু ছোটবেলার ব্যাপারটা খুব মিস করি। যাই হোক, এই ছিল আর কি। আচ্ছা, একটা বয়সের পরে মনে হয় অনেক কিছু হচ্ছে মানে রিভেঞ্জ হয় নাকি? হ্যাঁ, 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 আমার আমার বড় আপু আছে, তো আমার বড় আপু শুধু ঈদ বোনাসটা দেয়, আর সবাইরই এখন দিতে হয়। যাক, জেনে বেশ ভালো লাগলো যে আপনার সময় ভালো কেটেছে এবং আপনি হচ্ছে দারুণভাবে নিজের হচ্ছে কথা শেয়ার করার চেষ্টা করলেন। ইতিমধ্যেই কিন্তু হাফিজুল্লাহ ভাই লিখেছে ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশে। ওকে, এখন তো ডিজিটাল মাধ্যম, অনেকভাবেই সালামি পাওয়া যায় আর কি। তো যাই হোক, এবার যাচ্ছে। আচ্ছা নরেন ম্যাম, আপনি কি আমাদের কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত ম্যাম ব্যস্ত আছে, এখনো উনি কানেক্ট হয়নি। আচ্ছা, আর একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে আজকে সোমবার, আহ, মানে গতদিন আমাদের সকলের প্রিয় তানজিলা ম্যামের হচ্ছে গল ব্লাডারের অপারেশন হয়েছে। উনি আমাকে জানিয়েছিল। আহ, উনি আসলে সবার কাছেই দোয়া চেয়েছে। তো আপনারা সবাই আমাদের তানজিলা ম্যামের জন্য দোয়া করবেন, কেননা যেহেতু ওনার একটা অপারেশন হয়েছে, উনি যেন আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে বেশ ভালোভাবে ফিরে আসতে পারে। ঠিক আছে? আর এবার যাচ্ছি আমরা আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, এই সময়টা আপনার। জি, ধন্যবাদ শুভ ভাই। আমার কথা শোনা যাচ্ছে ভাই? একদম ভাই, বেশ পরিষ্কার। আচ্ছা, সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে ঈদ মোবারক। আসলে যে পরিমাণ গরম পড়তেছে, সুস্থ থাকাটাই আসলে সবচেয়ে বড় পাওয়া আমাদের। আম, আগের যে ছোটবেলার ঈদ, সেটার সাথে অবশ্যই বড় হওয়ার সাথে সাথে আমাদের সবকিছুরই কমতে থাকে। সেরকম আনন্দগুলো আসলে একা হয়ে যায় আর কি। আগে যেরকম সবার সাথে মিশা কিংবা হচ্ছে ওই জিনিসগুলো থাকে না, যত বড় হয় তত ব্যস্ততা বাড়ে আর একা হয়ে যায়। আমাদের ঈদ উল আজহার যে মেইন আমাদের থিম, সেটা হচ্ছে যে আহ, হিংসা হানাহানি, আমরা হিংসা বিদ্বেষ সবাই ভুলে পরস্পর প্রতি সহানুভূতিশীল হব। সাম্য, ভ্রাতৃত্ব এবং সহানুভূতির চেতনাকে আমরা সমাজে ঐক্যবদ্ধভাবে ধারণ করব এবং হচ্ছে সর্বোপরি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজের কর্তব্য এবং নৈতিক দায়িত্ব সবাই নিজে পালন করব। এই জিনিসগুলো আসলে যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলেই হচ্ছে আমাদের কোরবানি দেওয়ার প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। তো আমি এবার আবারও নওরিন ম্যামের কাছে তাকে রিচ করার চেষ্টা করছি। নওরিন ম্যাম, আপনি কি আমাদের কি শুনতে পাচ্ছেন? আপনার ঈদ কেমন কাটলো সেটা যদি একটু বলার চেষ্টা করতেন। হ্যালো? নওরিন ম্যাম, আপনি কি আমাদের কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি বুঝতে পারছি না নওরিন ম্যাম আমাদেরকে শুনতে পাচ্ছে কিনা, এটা নিয়ে খুব কনফিউশনে আছি। ওকে, টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে আমার আমার কথায় আসি। সেটা হচ্ছে আমি আসলে তেমন বেশি কথা বলবো না, জাস্ট দুটো কথা বলবো। সেটা হচ্ছে ঈদ শুভেচ্ছা সবার জন্য। অমানুষগুলো মানুষের কাতারে আসুক এবং মানবিক গুণে সবাই মানুষ হন, এটাই বলার। আর মনের পশুত্বকে আহ সরিয়ে দিন। ঠিক আছে? এটাই ছিল বলার আমার পক্ষ থেকে। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ শুভেচ্ছা। সবার সময় ভালো কাটুক। আর যেহেতু এখন অনেক গরম, সো
একটু হচ্ছে রিচ ফুড গুলো একটু একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর একটু খাওয়া দাওয়াটাও ঠিক মতো করবেন। প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করবেন, কেননা ডিহাইড্রেশন বা হচ্ছে অন্যান্য যে যারা বিভিন্ন যেমন অ্যালার্জিক রিয়াকশন বা অন্যান্য ডায়াবেটিস ম্যালাইটিস বা অন্যান্য যে হাবিজাবি যে রোগগুলো আছে, এই সময় কিন্তু এগুলো কিন্তু একটা এক প্রকার চারা দিয়ে ওঠে, ঠিক আছে? তো এই দিকটাও একটু হচ্ছে খেয়াল রাখবেন সবাই। মানে ফ্রি টিপস দিয়ে দিলাম আর কি, স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা। আচ্ছা হাফিজ ভাই, এটা বাচ্চাদের জন্য হবে, আপনারা যান না। ওকে, তো হচ্ছে এই ছিল আমার পক্ষ থেকে বলার। তো আমরা কিন্তু চেষ্টা করছি সকলের সঙ্গেই কানেক্ট হওয়ার জন্য। তো এবার যাব আমরা আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই কেমন আছেন এবং আপনার সময় কেমন যাচ্ছে এবং ঈদ কেমন কাটলো? ধন্যবাদ শুভ ভাই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে ঈদের শুভেচ্ছা ১ম এ সকলকেই জানাতে চাই। ঈদ মোবারক। এই ঈদ অন্যান্য ঈদের তুলনায় একটু বেশি ব্যস্ততামূলক কেটেছে। যেহেতু বাসায় অনেক কাজ ছিল। সারাদিন কাজ করে পরবর্তীতে বিভিন্ন মানুষের বাসায় ঘোরাঘুরি করতে হয়েছে। রাতে এসে যে কোথাও একটু বের হবো সেটারও সুযোগ হয়নি। পরের দিন আবার শ্বশুরবাড়িতে যেতে হয়েছে। মানে সব মিলিয়ে অনেকটা ব্যস্ততম সময় পার করতেছি। আশা করতেছি যে আপনাদেরও ঈদ অনেক ভালো কেটেছে। এতটুকুই ভাই। আর তেমন কিছু বলার নেই। আসলে কারেন্ট চলে গেছে এবং গরমের মধ্যে বসে আছি। দুঃখজনক। যাই হোক, এখানে কারেন্ট আছে, তবে গরম, প্রচুর গরম আর কি। কারেন্ট না থাকলে তো আরো কষ্ট হবে। তো আসলে কিংপ্রস ভাই এই মুহূর্তে আসলে উনি ওনার স্টেটমেন্ট আমাকে পাঠিয়ে দিয়েছে। ভদ্রলোক এই মুহূর্তে হচ্ছে ট্রেনে আছে, মেট্রোতে আছে। ওখানে আসলে নেটওয়ার্ক ইস্যু। উনি ওনার স্টেটমেন্ট আমাকে হচ্ছে দিয়েছে। আমি সেটা আপনাদের মাঝে সাবমিট করার চেষ্টা করছি। উনি লিখেছে, আমার বাংলা ব্লগে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের জানাই ঈদের আন্তরিক শুভকামনা। উৎসব মুখর এই সময়ে সবার জীবন ভরে উঠুক আনন্দ ঘন মুহূর্তে। শুভ ঈদ। দারুণ কথা লিখেছে, এবং সবার সময় ভালো কাটুক, মানুষ হোক মানুষের, এবং হিংসা বিদ্বেষ এবং পশুত্ব মনোভাব দূর হোক, এমনটাই আসলে চাওয়া আর কি। সো ফাইনালি আমরা আবারও একটু নওরিন ম্যামের কাছে একটু যাওয়ার চেষ্টা করছি। নওরিন ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, সম্ভবত নওরিন ম্যাম এখনো আসলে আমাদের কথা শুনতে পাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে বা অন্য কোনো প্রবলেমও থাকতে পারে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আমাদের পক্ষ থেকে কথা। আহ, এবার আপনাদের কথা শুনতে চাই। কেমন গেল আপনারা একটু একটু কমেন্টের মাধ্যমে একটু জানানোর চেষ্টা করেন তো, এক এক করে। আমরা সবার কমেন্ট পড়বো। নেটের অবস্থা খুব খারাপ, মনিরা ম্যাডাম লিখেছে। শুধু নেটের অবস্থা না, পরিবেশের অবস্থাও খুব একটা ভালো না। সবাই একটু লেখেন, দয়া করে লেখেন কার ঈদ কেমন গেল। আচ্ছা, আজিম ভাই লিখেছে, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মুবারক। ঈদুল আজহা আমাদের শুধু পশু কোরবানির নয়, কোরবানি হলো নিজের আত্ম অহংকার, হিংসা, ক্রোধ, লোভ, লালসা, অহমিকা হচ্ছে কোরবানি দেওয়া। সকলের প্রতি সদয় হওয়া এবং অন্তরের ভালোবাসা দিয়ে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। এই ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত এবং সকলের পরিবারের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। আবার আমি সকলকে জানাই ঈদ মুবারক। থ্যাংক ইউ সো মাচ আজিম ভাই। ভিডিও মেল লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো কেটেছে ঈদ। আচ্ছা, জনি প্রিন্স ভাই লিখেছেন, অনেক ভালো কেটেছে, তবে অনেক গরম। ওকে, মোটামুটি গরমে গরমে গিয়েছে, মনিরা ম্যাম লিখেছে। সেলিনা 75 আপু লিখেছে, গরমে গরমে মোটামুটি ভাইয়া।
আচ্ছা, পারুল 19 আপু লিখেছে রান্নাঘরে রান্না করতে করতে কেটেছে। ওকে, এটা আসলে অ্যাবসলিউটলি ট্রু। আচ্ছা, সাইমা ম্যাডাম লিখেছে মোটামুটি ভাইয়া রান্নাঘরে রান্না করতে কেটেছে। এটা অ্যাবসলিউটলি ট্রু। সিয়াম ভাই কিন্তু একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আপনারা যারা অনুভূতি শেয়ার করতে চান তারা কিন্তু অবশ্যই সিয়াম ভাইয়ের সঙ্গে ডিএম এ যোগাযোগ করুন, কেননা সর্বোচ্চ কিন্তু 10 জন নেওয়া হবে। ঠিক আছে? তবে এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, বিশেষ করে বিশেষ দ্রষ্টব্য যাদের নাম গান কিংবা কবিতার লিস্টে রয়েছে তারা কিন্তু এই লিস্টে নাম দিতে পারবেন না। ওকে, মানে যারা হচ্ছে আমাদের হচ্ছে টানা 3 দিন ব্যাপী বর্ষপূর্তির অনুষ্ঠান চলবে 11, 12 এবং 13 তারিখে, এবং 3 দিন কিন্তু 3 দিনে ভিন্ন রকম 3টা সেগমেন্ট আছে এবং কালারফুল সেগমেন্ট। অনেকগুলা হচ্ছে গিভওয়ে আছে আপনাদের জন্য, এবং বেশ প্রাণবন্ত করার জন্য, অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য অনেক অনেক আয়োজন করা হয়েছে। তার মধ্যে অনুভূতি শেয়ারও একটা অংশ। আপনারা চাইলে আপনাদের এই 4 বছর ধরে বা পুরো বছরটা কেমন কাটলো আহ, এই কথাগুলো কিন্তু আপনারা বলতে পারেন, বা আমার বাংলা ব্লগের সঙ্গে যে দীর্ঘ সময় ধরে আছেন বা ভবিষ্যতে থাকতে চান এই ব্যাপারগুলো নিয়ে নিজেদের মতামত হচ্ছে দিতে পারেন। ওকে, আচ্ছা, শাপলা আপু লিখেছেন, শাপলা দত্ত আপু লিখেছেন গরমে ভালো, বৃষ্টি হয়নি এটাই অনেক। গরম ভালো, তবে বৃষ্টি হয়নি এটাই অনেক। ওকে, আচ্ছা, নাজমুল ভাই লিখেছে কাজের চাপ এবং অসুস্থতায় কেটেছে। লিখেছেন নাজমুল ভাই, তার জন্য দ্রুত সুস্থতা কামনা করছি। হাফিজ ভাই খুব সুন্দর একটা কিন্তু আমাদের আগাম কিন্তু একটা জন্মদিনের কিন্তু হচ্ছে কেকের সিম্বল দিয়ে দারুণ একটা ব্যানার বানিয়েছেন। আচ্ছা, শিমুল আক্তার আপু লিখেছেন হচ্ছে ঈদ মোবারক সবাইকে। ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, তবে আজ ঢাকা আসার তিক্ত অভিজ্ঞতা খুব ভালো লাগেনি, যদিও পথে আহ তো যদিও পথে কোনো জ্যাম ছিল না, তারপরেও যাই হোক, বাড়ি থেকে ফিরতে আসলে সবারই খারাপ লাগে, এটাই হচ্ছে দিন শেষে মোদ্দা কথা। আসলে কিছুই করার নেই, বাস্তবতা এটাই। ওকে, তো আপনারা যারা এখনো মতামত লেখেননি আপনারা চাইলে কিন্তু হচ্ছে নিজেদের মতামত কিন্তু ড্রপ করতে পারেন। আমরা জানার জন্য খুবই আহ, আগ্রহ প্রকাশ করেছি যে আপনাদের কার কেমন ঈদ কাটলো। ওকে, আচ্ছা, কিবরিয়া ভাই লিখেছে এবারের ঈদের কয়েকদিন আগে থেকে বেশ ব্যস্ত সময় পার করেছি। আহ, আমার আব্বুর গরুর ব্যবসা আছে ঢাকাতে ভাই। এবার ঈদে আব্বুর সাথে ঢাকায় গিয়েছিলাম গরু বিক্রয় করতে, সেখানে গিয়ে মহিন আহমেদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সব মিলিয়ে বেশ দারুণ সময় কাটিয়েছিলাম মহিন আহমেদ ভাইয়ের সাথে। ঈদের দিন সকালবেলায় বাড়িতে পৌঁছানোর পর দারুণ একটা দিন পার করেছিলাম, সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে ঈদের দিন, বেশ দারুণ লাগলো শুনে। কিবরিয়া ভাই আমাদের বগুড়াতেও এসেছিল ওনার আম্মুর অসুস্থতার জন্য, তবে দুঃখের বিষয় আমার সঙ্গে তার দেখা হয়নি। সিয়াম ভাইও খুব সুন্দর একটা ব্যানার দিয়েছেন। আচ্ছা, এজিএস আজিম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ গরমের মাঝে ঈদের মুহূর্তগুলো বেশ ভালো কাটিয়েছি, জেনে ভালো লাগলো ভাই। তো ওকে, টু দা পয়েন্ট, আমরা আরেকটা গান শুনবো আর তারপরে কিন্তু চলে যাব আহ, পরবর্তী সেগমেন্টে। ওকে, আমি একটা গান প্লে করার চেষ্টা করছি। সো ওয়েল, আমরা কিন্তু হচ্ছে আমাদের জায়গা থেকে আরেকটা গান প্লে করার চেষ্টা করলাম। তো ওয়েল, আজকে কিন্তু হচ্ছে আরো যে সেগমেন্ট গুলো থাকছে সেটা হচ্ছে কুইজ থাকবে, এন্টারটেইনমেন্ট পর্ব থাকবে, এবং সব শেষে কিন্তু থাকবে হচ্ছে ডিজে এবং এয়ারড্রপ। ঠিক আছে? সো বেশ ভালো মজা করব আমরা এবং দারুণ সময় অতিবাহিত করব। আর সেই ফাঁকে আমাদের প্রতিষ্ঠাতা যদি, যেহেতু এখনো ভদ্রলোক বাহিরে আছে, যখন কানেক্ট হবে তার কাছ থেকে কিছু কথা শুনবো, এবং আমি আবারও ওয়ান্স এগেইন সবাইকে মনে করে দিচ্ছি আমাদের কিন্তু হচ্ছে 11, 12 এবং 13 তারিখ এই 3 দিন কিন্তু টানা কিন্তু 3 দিন ব্যাপী কিন্তু হচ্ছে আহ উৎসব মুখর পরিবেশে কিন্তু পালিত হবে কিন্তু হচ্ছে আহ এবিবির চতুর্থ প্রতিষ্ঠা, মানে এবিবির জন্মদিন আর কি। ঠিক আছে? তো আমরা সবাই মিলে হচ্ছে এবিবির জন্মদিন হচ্ছে পালন করব।
টানা ৩ দিন ব্যাপী কালারফুল আয়োজন থাকবে এবং আপনাদের জন্য কিন্তু হচ্ছে ২ টো কনটেস্ট চলছে। সেটা হচ্ছে এআই দিয়ে হচ্ছে আ নিজের মতো করে কিছু তৈরি করা পুষ্টি রিলেটেড এবং সেটা দেখে কিন্তু আপনারা চেষ্টা করবেন সেই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। কেননা ওটা দাদার কনটেস্ট, আপনারা বুঝতেই পারছেন দাদার কনটেস্ট মানে প্রাইজ পুলটা কিন্তু বেশি থাকে। এবং তাছাড়াও কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু একটা কনটেস্ট চলছে। সেটা হচ্ছে আ শেয়ার করো তোমার দারুণ কবিতা, মানে কবিতা লেখার একটা কনটেস্ট চলছে। ঠিক আছে? এই দুটো কনটেস্ট কিন্তু অনগোয়িং চলছে। তো সবার উদ্দেশ্যে বলবো যে যেহেতু ঈদ মোটামুটি সবার ভালো কেটেছে, সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পারলাম। তো সুতরাং আপনারা দেরি না করে কিন্তু এখন কিন্তু চাইলে কিন্তু কনটেস্ট দুটোতেই কিন্তু অংশগ্রহণ করতে পারেন এবং বিজয় কিন্তু যে উপহারটা থাকে, যে পুরস্কারটা থাকে সেটা কিন্তু লুফে নেওয়ার চেষ্টা করুন। ওকে? তো এটা কিন্তু খুবই ভালো হবে। সো ওয়েল টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে এখন আমরা আসলে কুইজ খেলবো। ঠিক আছে? আর যার জন্য ডাকছি হচ্ছে আমাদের সকলের প্রিয় আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই তো থাকবেন। আর এই তো সবাই মিলে আমরা কুইজ খেলার চেষ্টা করব। সঙ্গে সিয়াম ভাই আছেন। কিং প্রজা যেহেতু মেট্রোতে আছেন, উনি আসলে অ্যাভেলেবেল, নেটওয়ার্ক ইস্যুজনিত কারণে অ্যাভেলেবেল নাও হতে পারেন। তবে ওকে, তাহলে কুইজ খেলুন। আর এরপরে আমাদের দাদা যুক্ত হলে দাদার কাছ থেকে কথা শুনবো। তারপরে হচ্ছে আমরা এন্টারটেইনমেন্ট পর্বে যাব। ওকে? ধন্যবাদ সবাইকে। So, আমরা যাব কুইজ পর্বে। ওকে? সারিফ ভাই। ধন্যবাদ শুভ ভাই। আচ্ছা, আমরা কুইজ সেগমেন্টে যাচ্ছি, সবাই একটু লক্ষ্য রাখবেন। এখন আসলে এখানে কারেন্ট নাই, তো মারাত্মক পরিমাণ গরম হচ্ছে আর কি। যাই হোক, আমাদের 10টি কুইজ হবে, যেহেতু এটা একটা স্পেশাল হ্যাং আউট। এটার জন্য আমার কয়েকজন সহায়তাকারী লাগবে। সুমন ভাই আছেন? আমাকে একটু সহায়তা করতে হবে। সুমন ভাই, হাফিজ ভাই আছেন? সিয়াম ভাই? ঠিক আছে, আমাদের প্রথম কুইজটা শুরু হচ্ছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ, প্রথম প্রশ্ন আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। শশার বৈজ্ঞানিক নাম কি? এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় খাবার কোনগুলোর মধ্যে? পোস্তর সাথে শশা না খেতে হয় না। বলেন এটার বৈজ্ঞানিক নাম কি? হুম, সঠিক উত্তর হচ্ছে কুকুমিস স্যাটিভাস। আমি নিজে উচ্চারণটা করতে পারতেছি না। বানানটা মনে রাখলেই হয়, ঠিক আছে না? তবে শসা আমার সবচেয়ে প্রিয় জিনিসগুলোর মধ্যে অন্যতম, খাবারগুলোর মধ্যে অন্যতম। শসা ছাড়া আমার অসম্ভব, গোস্ত খাওয়া অসম্ভব। আচ্ছা, এটাতে বিজয় হয়েছেন আবু বক্কর ভাই। এরপর আমাদের দ্বিতীয় কুইজটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন, এটি বেশ ইন্টারেস্টিং। বিরিয়ানি সর্বপ্রথম কোন দেশে রান্না করা হয় বলে ধারণা করা হয়েছে? সর্বপ্রথম কোন দেশে বিরিয়ানি রান্না করা হয় বলে ধারণা করা হয়? হ্যাঁ, বাংলাদেশ, বাংলাদেশ। কারণ বাংলাদেশে আমরা যে পরিমাণ সেটাই। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে পারস্য, ইরান। হ্যাঁ, সেটাই। তবে পাকিস্তানের বিরিয়ানি সেরা। বর্তমানে খাইতে হলে পাকিস্তানের। যা ভাই, ফুড ব্লগিং দেখি তো, এই জন্য বললাম।
আচ্ছা, আমাদের তৃতীয় প্রশ্ন চলে আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রশ্ন: বিশ্ব পরিবেশ দিবস কয় তারিখে? সঠিক উত্তর হচ্ছে 5ই জুন। 5ই জুন। 5ই জুন হচ্ছে সঠিক উত্তর। এরপর আমাদের আরেকটি প্রশ্ন চলে আসছে। 5ই জুন, এটা হচ্ছে যে কে দিচ্ছে? মনিরা ম্যাডাম। এরপর আমাদের একটা প্রশ্ন চলে আসছে। কোন শহরকে বাতাসের শহর বলা হয়? তো পরিমাণ গরম। কারেন্ট চলে আসছে। শিকাগো। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। বিশ্বের কোন দেশকে জিরো পলিউশন এর দেশ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে সুইডেন। কে দিয়েছেন? ভাই এরপর বিজয় আমাদের 1-1 হয়ে পরবর্তী দাঁড়াচ্ছে। প্রশ্ন চলে আসছে। ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থার নাম কি? সঠিক উত্তর হচ্ছে আমান, AMAN। আরে সেই, এরা হচ্ছে যে বাংলাদেশের সম্পদ। আচ্ছা, ঠিক আছে, এরপরের প্রশ্নটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। নেপোলিরা এভারেস্ট পর্বতকে কি নামে অবহিত করে? নেপোলিরা এভারেস্ট পর্বতকে কি নামে অবহিত করে? সঠিক উত্তর হচ্ছে সাগর মাতা। হ্যাঁ, চমল চম চমল চমলংমা নামে পরিচিত, যে ওইনার নেই এটার তিব্বতী ভাষা। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। দা হোলি প্রাং কি? দা হোলি প্রাং কি?
The holy woman. What is that? The holy প্রাঙ্গ হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রার নাম। জোস তো এটা। ওকে ওকে, তোমরা শেষের দিকে চলে আসছে, আর দুইটা মাত্র প্রশ্ন আসছে আমাদের। আজকের কুইজগুলো বেশ কঠিন না, এরপর থেকে সহজ করতে হবে। আচ্ছা, প্রশ্ন, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাস কোনটি? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, এর পরের প্রশ্ন, মানে আমাদের সর্বশেষ প্রশ্নটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রশ্ন, রক্তচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? আপনারা ভাই ওটার যদি স্ক্রিনশট দেন তাহলে তো সমস্যা। ওকে, সঠিক উত্তরটা আপনারা দেখে নেন। কারোর সাথে মিলছে? স্প্যাগ মোম্যানোমিটার। আচ্ছা, এখন তাদের থেকে যে কোনো একজনকে আমি উচ্চারণ ধরতে দিব। আমার কথা হচ্ছে, এটা তো আমি লিখতে গেলে, অব্রত লিখতে গেলে লাগবে মিনিমাম তো 1 মিনিট লাগবে। আচ্ছা, এটা ছিল আমাদের পক্ষ থেকে কুইজ। সবাই নিজের যত্ন নেবেন, সেটা হলো কথা। এটাই ছিল। এরপর দাদা আছেন, দাদার কাছে যাব কিছু কুইজের জন্য। দাদা বাসায় থাকেন, গাড়িতে থাকলে কিংবা বাইরে থাকলে। দাদা, আপনি কি আমাদের কি শুনতে পাচ্ছেন? আমি তো গাড়িতে আছি, বাড়ি 10 ফিরছি আর কি, এখনো 10 মিনিট 10 লাগবে। আমি মোটামুটি আচ্ছা দাদা, কুইজ ঠিক বলতে আছে পারবো। দাদা। আচ্ছা দাদা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কিছু কন্টিনিউ করি আমাদের। সহজ কিছু জি। কোশ্চেন বলবো, কিন্তু উত্তর আমাকে একটু জাস্ট টাইমটা বলে দিতে, তারপরে উত্তরটা বলবো। ওকে, ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে। কুইজ অন, কুইজ অন, রেডি রেডি। জি দাদা। ঠিক আছে দাদা। অগ্নিবল স্নোম্যান কাকে বলা হয়? আরেকবার দাদা, বুঝি নেই। অগ্নিবল স্নোম্যান, অগ্নিবল একটা ক্রিপ্টিড অ্যানিমেলের নাম আর কি। ক্রিপ্টিড অ্যানিমেল তো জানেন আপনার। টাইম ওভার হলে বলবো। প্রচুর পড়াশোনা করতে হবে, না হলে হবে না তো কুইজ জানা হবে না। হ্যাঁ, কেউ কি পেরেছেন সঠিক উত্তর দিতে? আচ্ছা, লিখে দিলে অনেকেই পারতো, কপি করে পেস্ট করে গুগলে সার্চ করে। তা তো এখন তো ভালো, খারাপ না। গুগলে সার্চ করে যদি পারা যায়, সেটা আমি পজিটিভ দিক, কারণ সে জিনিসটা শিখে নিচ্ছি।
সার্চ করে জেনে উত্তরটা জেনে নিচ্ছে, এটা তো শিখতে পারছে এরকম। সঠিক উত্তর হবে ইয়েতি। হিমালয়ে একটা কাল্পনিক প্রাণী আছে, ক্রিপ্টিডেনিয়াল বলা হয়, ক্রিপ্টোজোলজিতে আছে এই প্রাণীটার নাম, সেটা হচ্ছে ইয়েতি। ইয়েতির ইংলিশ নেম হচ্ছে অ্যাবনিমাল সোয়ান। প্রথম কুইজ গেল, এটা সহজ ছিল, মনে পারবে। এবার আসা যাক ইয়ক, হিমালয়, হিমালয় বা হিমালয়, হ্যাঁ কুইজ টু, হিমালয় পর্বতের কাছাকাছি বা ওইসব অঞ্চলে ইয়াক নামে একরকম প্রাণী পাওয়া যায়। আমরা বাংলা বলি জম্বি প্রাণী। আসলে এটা কোন প্রজাতির প্রাণী? জম্বি গাইটা আসলে কোন প্রজাতির প্রাণী? ডগটা। ঠিক আছে, কেউ আপনাদের ভিতর কেউ জম্বি গাই দেখেছেন? আমি কিছু উঠে ঘুরে এসেছি। বিশাল দাদা কেউ উত্তর দেয়নি দাদা। এই গরুগুলোর সাইজ হলো বিশাল। আশ্চর্যজনক ভাবে এগুলো আসলে কোনো প্রজাতির প্রাণী না, এগুলো ছাগল জাতীয় প্রাণী। কিন্তু দেখতে একদম মশির মতো সাইজ, বিশাল বড় বাইসান সাইজের। আর ঘাপ বা তার মানে চেহারা গড়ন সবকিছু কায়ের মতোই বলতো, কিন্তু এটা আসলে একদম ছাগল জাতীয় প্রাণী। সঠিক উত্তর হবে ছাগল। এটা হলো না, সব মিলাইতে পারে। দুটো কুইজ করলাম, দুটো কুইজ একটা পারে। বাংলাদেশ নিয়ে একটা কুইজ করি, এটা আশা করি সবাই পারে। বাংলাদেশের কুইজটা, বাংলাদেশ সম্পর্কে কুইজটার সমস্যা নেই। ব্যবস্থার কারণে মোবাইল তো গাড়ির সাথে কানেক্টেড। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন ঠিকঠাক? দাদা কথাগুলো কেটে কেটে আসতেছে। ব্লুটুথটা থেকে ডিসকানেক্ট করি। এবার কি শোনা যাচ্ছে? ক্লিয়ার জি শোনা দাদা, যাচ্ছে? এটা ক্লিয়ার। আরে বাবা রে, আবার কি শুরু হলো? নিউ ল্যাব লাইভ। হ্যালো, জি দাদা, এখন আমি একদম জি ক্লিয়ার দাদা, শোনা একদম যাচ্ছে। পরিষ্কার পরিষ্কার শোনা হচ্ছে দাদা। পরিষ্কার তো আপনারা শুনতে পারেন, আর আমি কিছু শুনতে পারি না, কি হতো? এই মোবাইলে কি একটা, মোবাইলে আমার ডিসপ্লেতে বাধা এরকম সমস্যা করে। দাদা আমরা একদম এবার পানির মতো পরিষ্কার শুনতে পাচ্ছি। স্পিকার, হ্যাঁ স্পিকার গেলাম। হ্যালো, জি দাদা, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার আমিও শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছিলাম না। গেল 3 নাম্বারটা। বাংলাদেশের সবচাইতে প্রশস্ত নদী মনে হয় পদ্মা নাকি যমুনা, খেয়াল নেই ঠিক। ধরুন পদ্মা, পদ্মা নদীটা কোন নদীর শাখা? এটা অধিকাংশ মানুষ ভুল করবে। আমি কিন্তু উত্তর দেখতে পারছি না, হ্যাঁ। আমাকে টাইম ওভার হলে বলবেন। ওকে দাদা। দাদা সময় শেষ। হ্যাঁ, এটা অধিকাংশ মানুষ গঙ্গা বলবে, কিন্তু এটা একটা রং অ্যান্সার। কারণ গঙ্গা, যদি আমরা ম্যাপের দিকে তাকাই ঠিকই দেখতে পাই যে গঙ্গা দুভাগ হয়ে গেছে। আসলে এক ভাগ পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে চলে গেছে, যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, সে বিহার টিয়ার উড়িষ্যা, এই বিহার টিয়ার ওখান থেকে এসে। আর একটা ভাগ বাংলাদেশের সীমান্তে ঢুকেছে, আসলে সেটা পদ্মা নামে পরিচিত। কিন্তু গঙ্গা গঙ্গার কেন শাখা বলা হয় না, তার কারণ হলো যে গঙ্গার আহ, যদি আপনারা দেখুন গঙ্গার যে স্রোত, তার জলের প্রকৃতি, এগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা। পদ্মার জলের স্রোত, তার প্রকৃতি সম্পূর্ণ আলাদা। সঠিক উত্তর হবে গঙ্গোত্রী যে হিমবাহ, সে গঙ্গোত্রী হিমবাহ থেকে আসলে দুভাগে ভাগ হয়েছে, যেটা গঙ্গার সাথে মিশেছিল। এজন্য সঠিক উত্তর হবে গঙ্গোত্রী। তো এখানে গঙ্গা বললেও আমি নেব উত্তরটা, কারণ আমরা পড়ে এসেছি আসলে গঙ্গা দিয়ে, কিন্তু এটা সঠিক না আসলে।
গঙ্গা যারা যারা বলেছে সেটা সঠিক উৎসব ঈদ নিয়ে। ওকে দাদা। ইমন পট্টু সবার আগে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আর একটা ধরি। রসগোল্লা তো খেয়েছেন আপনারা সবাই নিশ্চয়ই, রসগোল্লা। এখন জি দাদা। বলতে হবে যে রসগোল্লার উৎপত্তি স্থল, মানে সর্বপ্রথম রসগোল্লা কোথায় তৈরি করা হয় এটা বলতে হবে, স্থানের নাম আর কি। খাবার দাবার নিয়ে কয়েকটা কোশ্চেন করি। সময় শেষ দাদা। হ্যাঁ, কলকাতা লিখেছে কেউ? জি দাদা, লিখেছে দাদা। সঠিক উত্তর হবে কলকাতা। শাপলা দত্ত সবার আগে দিয়েছে। একটা সিনেমাও আছে, আপনার যদি চান দেখতে পারবেন, মানে ইসে আছে, মানে হইচইতে আছে না? নবীন চন্দ্র দাস সর্বপ্রথম রসগোল্লা আবিষ্কার করে, যতদূর মনে আছে। আচ্ছা, খাবার দাবার যেহেতু বললাম, আর একটা বলি। বিরিয়ানির উৎপত্তি স্থল কোথায়, বা কোন দেশ থেকে বিরিয়ানি আমাদের দেশে এসেছে? দাদা এই কুইজটা একটু আগেই হয়েছে। হ্যাঁ, এই কুইজটা একটু আগেই হয়েছে দাদা। ও হয়েছে ওটা, তাহলে আমি শুনিনি, তাহলে শোনা যাচ্ছিল না। ওটা কিন্তু পারস্য হবে, সঠিক জি উত্তর দাদা। পারস্য। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর একটা খাবারের কথা বলি। প্রথম দিকে মানুষ চকোলেট খেত না। চকলেট ছিল প্রথম দিকে অসম্ভব দামি খাবার ছিল, এবং আর একটা কারণ ছিল যে কারণে জনতার কাছে চকলেট কখনোই জনপ্রিয় ছিল না। পরবর্তীতে চকলেট খুবই জনপ্রিয় হয়ে যায়, এবং এই কারণটা বলতে হবে কেন আগে জনপ্রিয়তা কম ছিল। মানে জনতার কাছে জনপ্রিয়তা কম ছিল, কিন্তু অভিজাত শ্রেণীর লোকের কাছে জনপ্রিয় হিসেবে ছিল। আর কেন বর্তমানে খুব জনপ্রিয়, জাস্ট একটা শর্ট শব্দে উত্তর দিলে হয়ে যাবে আর কি। কেন জনপ্রিয়, দিন দিন জনপ্রিয়তা বাড়লো আসলে চকলেট। আগে চকলেট মোটেও জনপ্রিয় ছিল না কেন? দামের কারণে দাদা। হ্যাঁ, দামের কারণে। আর দামের তো এটা ছিল, দাম অনেক বেশি, কিন্তু আহ, ইয়েটা শেষ হোক, সময়টা শেষ হলে আমি বলছি। সময় শেষ। সময় শেষ দাদা। সঠিক উত্তর স্বাদের কারণে। চকলেট ছিল বিদকুটে তিতিয়ে ছিল, অসম্ভব তিতো স্বাদ ছিল। মানে ইসের করলা টরলা আর কি তিতে, ওর থেকে বেশি তিতো ছিল। পরবর্তীতে চকলেট জনপ্রিয়তা বাড়ানোর জন্য এর সঙ্গে প্রচুর চিনি মিশানো হয়, যেন আমরা যে চকলেট গুলো এখন খাই এর সাথে প্রচুর পরিমাণে চিনি মিশানো হয়। চিনি মিশানোর কারণে এই বিদকুটে বিদকুটে স্বাদটা চলে যায়। তার ফলে চকলেট আসলে অসম্ভব তিতে স্বাদ, মানে কোনো চিনি ছাড়া চকলেট খুব তিতে স্বাদের হয়। সঠিক উত্তর হবে স্বাদের কারণ, স্বাদ খারাপ ছিল। দাদা সময়ের আগে কেউ দিতে পারেননি, সময়ের পরে একজন দিয়েছেন। হুম। তোমার কত পরে, মানে আমি বলার আগে না আমি বলার পরে? আপনি বলার আগে দাদা। তাহলেও বিজয়ী করা যায়। ওকে দাদা। হুম। আর দুই একটা করবো। আমি এখনো বাড়ি পৌঁছাতে পারিনি, বাড়ি গিয়ে রেল ক্রসিং এ দাঁড়িয়ে আছি। এটা একটু ভেবে বলতে হবে, হ্যাঁ? এটা একটা মানে জ্যোতির্বিজ্ঞানের কোশ্চেন, যে আমরা জানি যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা বাস করি। মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্তে বাস করি আসলে আমরা, মানে একটা কিনারের দিকে বাস করি আমাদের সৌরজগৎ।
কারণ আমরা এই মিল্কি ওয়ে গ্যালাক্সির আমাদের বর্তমানের আহ ইসের রকেট স্পিড এটা বাদ দিয়ে দিলাম, আলোর গতি ধরলাম, মানে আমাদের রকেট স্পিড এখন আলোর গতি, সেকেন্ডে 1,86,000 কিলোমিটার বা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আমাদের গতি। এই গতিতেও যদি ছুটি তাহলে আমাদের এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে কত বছর লাগতে পারে টাইম। মহাবিশ্ব কত বড় তার একটা ধারণা পাওয়া যাবে এই কোর্সে। কেন মহাবিশ্বকে অসীম বলা হয়? গুগলে সার্চ করছো? দাদা সময় শেষ। উত্তরগুলো একটু বলুন তো, উত্তরগুলো শুনি একটু। আলোকবর্ষ, লাইট ইয়ার। দাদা আমি লিখেছিলাম দাদা। বর্তমানে আলোকবর্ষ মানে লাইট ইয়ার, মানে যদি 1 বছর ধরে আলো যদি ওই গতিতে ছোটে তাহলে যতটা পথ যায় তাকে বলা হয় আলোকবর্ষ। সেকেন্ডে 1,86,000 কিলোমিটার গতিতে ছোটে চলে। এটা সঠিক উত্তর হলো যে জানা যাবে না, মানে ততদিন মহাবিশ্ব থাকবে না, যতটা সময় লাগবে ততদিনে মহাবিশ্বটা আবার ধ্বংস হয়ে নতুন করে হয়তো সৃষ্টি হবে। মানে এতটা টাইম যেটা আমরা বলতে পারবো না যে কত টাইম এই মহাবিশ্ব তো অবিনশ্বর না তো। একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে যার জন্ম আছে তার ধ্বংস আছে, যেটা জন্ম গ্রহণ করে তার মৃত্যু অবশ্যম্ভাবী, তার যদি সেটা জড়বস্তু হয় তারও সে একই কথা, যদি সে জড়বস্তুটা যদি সৃষ্টি হয় তার বিনাশ অবশ্যম্ভাবী। একমাত্র শক্তির যেহেতু কোনো সৃষ্টি হয়নি তাই শক্তির কোনো বিনাশ হয় না। তখন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, তখন টোটাল যে এনার্জি আছে সেটা একই থেকে যাবে, সেম। আর যেহেতু এনার্জি সেম থেকে যাবে তখন আবার একটা বিগ ব্যাং হবে, আবার মহাবিশ্ব সৃষ্টি হবে, আবার এক সময় আস্তে আস্তে বা সংকৃত হয়ে একসাথে ধ্বংস হয়ে যাবে মহাবিশ্ব। আবার যেহেতু এনার্জির কোনো বিনাশ নেই, এই এনার্জির কারণে আবার নতুন করে মহাবিশ্ব সৃষ্টি হবে, আবার ধ্বংস হবে। এটাই প্রতিনিয়ত চলতে থাকবে। কিন্তু আমাদের মানে কল্পনার বাইরে কতটা টাইম লাগতে পারবে, জাস্ট একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সির প্রান্ত যেতে যতটা টাইম লাগবে তত সময় মহাবিশ্ব থাকবে না, নতুন করে ধ্বংস হয়ে নতুন করে পুনরায় সৃষ্টি হবে। এটাই ছিল সঠিক। জি দাদা, এই উত্তর কেউ দেয়নি দাদা। এর থেকে বোঝা যায় যে মহাবিশ্ব আসলে কত বড়, কারণ এই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি কাছাকাছি আছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সি যাও অসম্ভব ব্যাপার। এইরকম কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি আছে পৃথিবীতে। আবার এসব কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি নিয়ে একটা সুপার গ্যালাক্সি থাকে, সেই সুপার গ্যালাক্সি কয়েক হাজার কোটি আছে, সেই সুপার গ্যালাক্সি নিয়ে আর একটা কি যেন বলে ওই কি একটা কি যেন নামটা মনে নেই আমার, সেটা নিয়ে এরকম আর একটা এরকম মানে অসংখ্য, মানে কল্পনাতীত। তার মধ্যে আমরা একটা অতি ক্ষুদ্র প্রাণী, আমাদের আসলে অস্তিত্বই মহাবিশ্বে একদম নগণ্য। যাই হোক, আর একটা কোশ্চেন করি। হ্যাঁ, ভেবে ভেবে বার করছি। গণিত থেকে বলি, গণিত থেকে ম্যাথামেটিক্স তো আপনাদের কেমন লাগে তো জানি না। ম্যাথামেটিক্স কিন্তু সবচাইতে মানে মজার সাবজেক্ট, যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে ম্যাথামেটিক্স এর মতো মজার সাবজেক্ট আর পৃথিবীতে নেই। ম্যাথামেটিক্স তে অনেক কিছুই আমরা চোখে দেখতে পারি কিন্তু মেজারমেন্ট অসম্ভব ব্যাপার। এরকম জাস্ট আমি একটা সহজ বলি, এরকম একটা জিনিসের উদাহরণ আপনাদের দিতে হবে যে আমরা চোখে দেখতে পাই, প্রতিনিয়ত দেখতে পাই, সবসময় দেখতে পাই, কিন্তু গণিত দিয়ে তার সঠিক মেজারমেন্ট কোনোদিনই সম্ভব না। কি সেই বস্তু? দৈনন্দিন জিনিসে আমরা কাজে লাগাই দেখি সব সময়, কিন্তু কখনোই তার মেজারমেন্ট নিখুঁত সম্ভব না একদম। কিন্তু প্রতিনিয়ত দেখি বস্তু, তার সঠিক মাপ কোনোদিন মানে গণিত দিয়ে প্রকাশ করা সম্ভব না সঠিক মাপ।
বাতাস তো না, বাতাস কি গণিত লাগে নাকি? সেটা হচ্ছে যে আমার শেষ দাদা। এটা কে কি উত্তর দিয়েছে একটু? আলো লিখেছে, মেয়েদের জল লিখেছে, ভালোবাসা। বাতাস লিখেছে। আমি প্রথম থেকে আমি শোনাচ্ছি দাদা। মেজারমেন্ট, বাতাস কি করে মেজারমেন্ট করবো আমরা? বাতাস কিভাবে মাপা যায়? সঠিক উত্তর হবে যে গাড়ির চাকা। গাড়ির কি চাকা অথবা গাড়ির চাকা, যেমন গাড়ির চাকা আমরা দেখতে পাই কিন্তু সব মেজারমেন্ট সম্ভব না, মানে খাতা কলম। কারণ গাড়ির চাকার যে ব্যাস বা ব্যাসার্ধ, এটা আপনি কি করে মাপবেন? এটা না হয় মাপলাম, কিন্তু পরিধিকে ব্যাস দিয়ে যদি ভাগ করি তখন কি পাবো? পাই পাবো। পাই এর মানটা কত? অসীম মান। এবং এই পাই এর মানটা যেহেতু অসীম মান, সেহেতু এটা কোনো গাণিতিক ফর্মুলা বলুন, কোনো গাণিতিক সংখ্যা বা কোনো কিছুর মাধ্যমে এটা একদম নিখুঁত সম্ভব না। ওই কাছাকাছি যাবে, সবসময় একদম কাছাকাছি চলে যাবে। 99.99999% সঠিক হবে, কিন্তু 100% সঠিক হবে না কখনো। আপনি চোখের সামনে একটা গোলাকার বস্তু দেখতে পাচ্ছেন, কিন্তু তার পরিধিকে তার ব্যাস দ্বারা যখন ভাগ করবেন তখন সঠিক উত্তরটা কখনোই বার করতে পারবেন না। আবার আছে যেমন বর্গক্ষেত্র, ধরুন বর্গক্ষেত্রের যদি ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা দাগ টানি, তাহলে বর্গক্ষেত্রটা দুটো ত্রিভুজে রূপান্তরিত হয়ে যাবে। এখন ত্রিভুজের পিথাগোরাসের সূত্র দিয়ে দিন, দিলে দেখবেন যে ওই অতিভুজ যেটা এই, অতিভুজ বলে নাকি, হ্যাঁ, ওর সঠিক দৈর্ঘ্য বাঁকা অসম্ভব ব্যাপার। এরকম অসংখ্য উদাহরণ আছে আমাদের দৈনন্দিন জীবনে। তো চাকাটা সবসময় চোখে পড়ে, এই জন্য বললাম যে গাড়িতে যাচ্ছি তো সারাক্ষণ চাকা 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 দেখে যাচ্ছি, কিন্তু সঠিক মেজারমেন্ট সম্ভব না। এই একটা মজার জিনিস। দাদা এটা আমি দিয়েছিলাম 3.1416 লিখেছিলাম আর কি উত্তরটা। ওটা তো কাছাকাছি ম্যাম, ও তো অসীম পর্যন্ত শুধু সংখ্যা লিখে যেতে কয়েক জি লক্ষ দাদা, কোটি ডিজিট দিলেও একদম সঠিক হবে না। 22/7, 22কে 7 দ্বারা ভাগ করলে কোনোদিন ওই সঠিক মানটা পাওয়া যায় না। আচ্ছা, খুব কাছাকাছি, আমি বললাম তো 99.99999 এরকম কয়েক কোটি নাইন বসিয়ে যান, তত পার্সেন্টই হবে, তবে কখনো 100% হবে না। এটার একটা বাস্তব আর একটা প্রমাণও আছে। বিটকয়েনের টোটাল কয়েনের ইয়ে মাইনিং এর যে সিস্টেমটা আছে, এটা 21 মিলিয়ন টোটাল বিটকয়েন আছে। এই 21 মিলিয়ন কখনোই মাইন করা সম্ভব না। একদম কাছাকাছি চলে যাবে, মানে 99.99999% মাইনিং সম্ভব, কিন্তু কখনোই 2,10,00,000 বিটকয়েন মাইনিং সম্ভব না, গাণিতিক ভাবেই সম্ভব না। হ্যাঁ, এরকম অসংখ্য উদাহরণ আছে গণিতের ক্ষেত্রে, যে এর জন্যই তো আস্তে আস্তে কি আমরা এই যে সমস্যাগুলো আছে, এগুলো সমাধানের জন্যই তো ক্যালকুলাস উদ্ভাবন হয়, তাই না? লিমিট এক্স টেন্স টু কত, এটা একটা মান এর অসীম মান দেওয়া যায়, ইনফিনিটিভ দেওয়া যায়। যাক, এটা গেলে আর একটা লাস্ট কোশ্চেন করবো, তারপরে ডিজেতে আপনারা কিন্তু ইয়ে পাবেন, সবাই কিভাবে পাবেন। আর কুইজের উত্তরগুলো আমি পাঠাবো। আগের মনে হয় দুটো কুইজ বাকি আছে পুষের, ওই সময় পাচ্ছি না বলে একসাথে পাঠিয়ে দেবো, এবারে একই সাথে পাঠিয়ে দেবো এবার। আর একটা কোনটা বলবো, মিনিট খানেক লাগবে আমার বাড়ি পৌঁছাতে, তার মধ্যেই করে ফেলছি। হুম, এটা এবার একটা মজার কোশ্চেন করি। এলএসডি, ভালো করে মনে শুনবেন কিন্তু, এলএসডি, এলএসডি কি জিনিস? এটা হচ্ছে লাস্ট, এলএসডি কি জিনিস? গাড়িতে ফেল আছে। একশো চোদ্দ কিলোমিটার তো কয়েকদিন করা লাগবে। দাদা সময় শেষ। এটা একরকম মাদক। এলএসডি তো বর্তমানে খুবই পপুলার, মানে এর দাম হিরোইনের 10 গুণ বেশি দাম। এটা একরকম মাদক। এটা একসময় চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হতো, কিন্তু অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটা পরে বাদ দেওয়া হয়।
ঠিক আছে, কুইজ শেষে আমি এখন বাড়ি ঢুকছি। হ্যাঁ, আমার একটু সো ওয়েল টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে থ্যাংক ইউ আমাদের সঙ্গে দীর্ঘ সময় কুইজ দেওয়ার জন্য, এবং আমরা সবাই কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। আর আপনারা কিন্তু যারা কুইজ খেলেছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু হচ্ছে প্রাইজ পেয়ে গিয়েছেন। সো ডিজে নাকি